স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আমন্ত্রণের জন্য। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন তাদেরকে পরিচয় করিয়ে দেব। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটি মঙ্গলবার ঢাকায় আসার সূচি চেয়েছে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানিয়েছেন। বেবিচকের ঊর্ধ্বতন ওই কর্মকর্তা BDnews24.com-কে বলেন, জার্মান এয়ারলাইন্স FAI এভিয়েশন গ্রুপ তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদনটি করেছে। ঢাকায় অবতরণ আগামী মঙ্গলবার 9 ডিসেম্বর ঢাকায় অবতরণ এবং পরের দিন 10 ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সূচি চাওয়া হয়েছে। এক ধরনের ডেভেলপমেন্ট তো তাহলে দেখা গেল। শামসুল আলম লিটন কি মন্তব্য করবেন? ধন্যবাদ। আসলে যে চিকিৎসকরা যে ব্রিফিংগুলো দিচ্ছে তাতে বোঝা যায় যে তিনি এখনও পুরোপুরি স্থিতিশীল শব্দটার তো একটু দু রকমের ব্যাখ্যা আছে। তো সেই কারণে তিনি মুভমেন্টের মতো অবস্থায় কাছাকাছি ছিলেন বলেই হয়তো তারা ইমিডিয়েটলি গত 48 ঘন্টা আগে, অর্থাৎ তখন নিয়ে যাওয়ার ব্যাপারে যে প্রস্তুতির কথা ছিল, পরবর্তীতে ত্রুটির কথা যেটা এসছে। সুতরাং ওনার চিকিৎসার ব্যাপারে প্রতি ঘন্টায় ঘন্টায় বিভিন্ন ধরনের আপডেট হচ্ছে। এই জন্যই মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ। এবং এখন সর্বশেষ যেটা মঙ্গলবার, সেটি হচ্ছে যে 8, 9, 10 অর্থাৎ 9 তারিখ মঙ্গলবার আর্লি ইন দ্য মর্নিং যদি হয়, এরকম একটা শিডিউল আমি কোথাও একটু বিশ্বাসযোগ্য একটা সূত্রে দেখলাম। তাহলে সেটি হয়তো কোনো একটা ট্রানজিট দিয়ে যাবে। তাহলে 9 তারিখ গভীর রাতে অথবা 10 তারিখে হয়তো লন্ডন পৌঁছার যে কথাটা আছে সেটা। তবে একটা জিনিস, সেটি হচ্ছে যে এই ধরনের একটি কেস আমার মনে আছে 2008 সালের দিকে, 7 অথবা 8, 7-এর শেষ দিকে অথবা 8-এর প্রথম দিকে রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ লাইফ সাপোর্টে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল এবং সেটি খুবই ক্রিটিক্যাল ছিল। আমি একসময় যেহেতু ওনার সঙ্গে ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করতাম। তখন কি আপনি ওনার সঙ্গে কাজ করছিলেন? না, তখন আমি ছিলাম না। আমি 5 সালে আমি মাইগ্রেট করেছি লেখাপড়ার জন্য। তখন আমি লন্ডন থেকে এগুলো মনিটর করছিলাম আর কি, এবং সিঙ্গাপুরে কোথায় যাচ্ছেন, কী ট্রিটমেন্ট হবে। কারণ লাইফ সাপোর্টে যাওয়ার পরে তো ট্রিটমেন্টের ব্যাপারে আমাদের যে সাধারণ ধারণা সেটি স্পষ্ট না। কারণ লাইফ সাপোর্টে যাওয়ার পর তো অনেক কিছু, অনেক অর্গান ঠিকমতো কাজ করে না, অনেকগুলো মেশিনের মধ্যে পুরো সিস্টেমটা কাজ করে। সো আপনারা যে ঘন্টায় ঘন্টায় খবরগুলো দিচ্ছেন, দেখেন এখানে কিন্তু আসলে যে ওনার যে চিকিৎসক প্যানেল, তাদের কিন্তু ঘন্টায় ঘন্টায় দেওয়ার মতো কোনো তথ্য নাই। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি ঘন্টায় ঘন্টায় এত রকমের মানে বেখবর আর কি। এগুলো তো আসলে খবর না, একেবারে মনে হয় যেন ডাক্তারের ভাষায় এইসব করা হয়, কনফিউজিং। তো আমি আবারও প্রফেসর ইয়াজউদ্দিন সাহেবের কথা বলি। তো ওখানে নেওয়ার পরে সম্ভবত 9-10 দিন তিনি, আমার যতটুকু মনে পড়ে, তিনি সেখানে ছিলেন এবং 4-5 দিনের মধ্যেই তিনি ওই থেকে আউট হয়েছেন আর কি, অর্থাৎ লাইফ সাপোর্ট থেকে, ডেঞ্জার থেকে নর্মালে আসতে শুরু করেন। তো এইটা আসলে এই চিকিৎসা কি তাহলে সিঙ্গাপুর, লন্ডন, মালয়েশিয়াতে এইসব জায়গায় অথবা ইউরোপে, আমেরিকায় আছে তা না, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে ট্রমা সেন্টার এটাকে বলে, একেবারে কম্বাইন্ড সাইকেল যেটা আর কি, একেবারে শরীরের 360 ডিগ্রি প্রত্যেকটা জিনিসকে প্রতি সেকেন্ডে একটা কন্ট্রোল প্যানেলের মধ্যে নিয়ে আসা এবং সেটার একটা মুভমেন্টে ঠিক করে তারপরে ডেঞ্জার থেকে করা। আমাদের দেশে চিকিৎসার ট্রমা সেন্টার করার মতো যথেষ্ট সব কিছুই আছে, কিন্তু যে জিনিসটা নাই সেটা হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট এবং চিকিৎসকদের সিপিডি, যার ফলে এবং একেবারেই কম্বাইন্ড সাইকেল তৈরি করা, সেই জায়গায় অনেক ধরনের কিছু ঘাটতি আছে। তো যাই হোক, আমরা আশা করি যেমন প্রফেসর ইয়াজউদ্দিন সাহেব ফিরে এসেছিলেন এবং তিনি পরবর্তীতে আরও কয়েক বছর বেঁচে ছিলেন এবং সুস্থভাবে বেঁচে ছিলেন। তিনি রাষ্ট্রপতিও ছিলেন 2009 পর্যন্ত। তারপরে তিনি স্বাভাবিক জীবনযাপন করেছেন। তো বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এরকম সুস্থতা আমরা আশা করতে পারি। এইভাবেই মানুষ কিন্তু আশা করছে, দোয়া করছে আর কি, এবং সকল রাজনৈতিক দল ওনার পাশে দাঁড়িয়েছে। এই যে আজকেও যে খবরটি আপনি একটু আগে বললেন যে
তার চিকিৎসার যে ইয়েটি এয়ার অ্যাম্বুলেন্সটি যেটি সেগুলোকে ভিভিআইপি মুভমেন্ট ডিক্লেয়ার করা, অর্থাৎ উনি এখন একজন বেসামরিক নাগরিক, উনি একজন রাজনৈতিক দলের প্রধান নেতা, সেটা ঠিক আছে, কিন্তু ব্যক্তি হিসেবে কিন্তু বেসামরিক নাগরিক, বেসামরিক একটা সাধারণ মানুষ। কিন্তু তার যে অতীত, তার যে সংগ্রাম এবং তার যে জনগণের মাঝে তার প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা এবং তার ত্যাগের প্রতি তার যে মহিমা, সব কিছু মিলে তাকে যখন এইটা দেওয়া হচ্ছে, মানুষ কিন্তু একটা কমফোর্ট পাচ্ছে। এবং সরকার এই কাজগুলো করে একটা জিনিস, তার প্রতি যে নির্মমতা ফ্যাসিবাদী সরকার দেখিয়েছিল, যেভাবে জাতির মধ্যে সমালোচকদেরকে অপমান করা, অপদস্থ করা সংস্কৃতি চালু করেছিল, তার প্রতি যে ব্যক্তিগত নির্মমতা, সেই জিনিসটারই একটা কমফোর্ট বেগম জিয়াকে সরকার দিয়েছে বলে জনগণ এই ব্যাপারগুলোকে খুবই অভিনন্দিত করছে। জি, আমি একটু এই মুহূর্তের খবরটা যদি একটু নেই, আমার সহকর্মী হিমেল মাহবুব তিনি আছেন এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন। হিমেল, একটু আপডেট দিতে পারেন আমাদের কোনো? এই সম্ভবত আপনার প্রশ্ন শুনছে একটু ডিলে। অবশ্যই দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং নিয়মিত কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন। তার ট্রিটমেন্ট কিছুক্ষণ চলার পরে রাত 9টার সময় কিন্তু আজকে বোর্ডের সদস্যরা আবার বসেছেন যে কতটুকু অগ্রগতি হলো কিংবা কি অবস্থায় রয়েছে। তবে বোর্ডের সেই সিদ্ধান্ত কিন্তু দেওয়ার মতো সাংবাদিকদের কিংবা দেশবাসীকে দেওয়ার মতো নয় বিধায় এখন পর্যন্ত কোনো ব্রিফিং করেননি। তবে আমরা এটুকু নিশ্চিত হয়েছি যে বোর্ডের সদস্যরা রাত 9টার সময় বসেছিলেন। এর আগে বিকেল 4টার সময় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ যেটা গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, সেটি বর্তমানে যে সাবেক প্রধানমন্ত্রীর যে শারীরিক অবস্থা রয়েছে তা এখন বিমানে উড্ডয়নের মতো নয়। অর্থাৎ ঢাকা থেকে লন্ডন যেতে যে 12-14 ঘন্টার একটি জার্নি করতে হবে, সেই জার্নি করার মতো শারীরিক অবস্থা তার নেই। তাকে যদি দেশের বাইরেও নিয়ে যেতে হয় তাকে আরেকটু ইমপ্রুভ, তার শারীরিক অবস্থার আরও উন্নতি হলে তখন হয়তো তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে। তবে এখন সে চেষ্টাই চলছে যে তার অবস্থা যাতে আরও উন্নতি হয়। সেই সাথে আপনাকে জানিয়ে রাখি যে নানা রকম ভীতির খবর কিংবা গুজব, নানা রকম গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু এর কোনোটি আসলে সত্য নয়। হয়তো অনেকে অনেক উদ্বিগ্ন, উৎকণ্ঠায় রয়েছেন তার জন্য, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, একটি দলের চেয়ারপারসন, সবাই তার জন্য দোয়া করছেন। এজন্য দেশের মানুষ জানতে অবশ্যই আগ্রহী যে তার এখন আসলে কি হচ্ছে। আপনি জানেন যে তার হার্ট, লিভার, কিডনি, ফুসফুস সহ তার চোখ এবং আর্থাইটিসও তার রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ। সেই সাথে 2021 সালে করোনা হয়েছিল, 2024 সালের মে মাসের দিকে তার হার্টে পেসমেকার বসানো হয়েছিল। তো সব কিছু মিলিয়ে একটি ধকল রয়েছে। সেই ধকল কাটিয়ে উঠে গত 23 তারিখ রাতে তার একটু শ্বাসকষ্ট হচ্ছিল, সেই শ্বাসকষ্ট থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখন এই মুহূর্তে দেশের বাইরে যেতে যেই ধরনের প্রস্তুতি, তার চিকিৎসার সেই উন্নতিটুকু হলেই তাকে দেশের বাইরে নেওয়া হবে বলে চিকিৎসকরা দেখছিলাম যে এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে, সেটার জন্য শিডিউলও চাওয়া হয়েছে। অনেক ধন্যবাদ হিমেল মাহবুব যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে। একটু অতিথি যুক্ত করে নিন নীলোফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। শুরুতে একটু নীলোফার চৌধুরী মনি, আপনার একটু মন্তব্য জানি যে সারা দেশের মানুষ উদ্বিগ্ন, যে কারণে আসলে সংবাদ মাধ্যমও স্বাভাবিকভাবে মানুষকে সবসময় সেই সত্য খবরটা দেবার চেষ্টা করছে, কারণ নানান ধরনের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের খবরাখবর ছড়ানো হচ্ছে। সেটা আজকে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক সেটাও অ্যাড্রেস করেছেন এবং তার শারীরিক অবস্থা সর্বশেষ সেটি ব্যাখ্যা করেছেন এবং বলেছেন যে একটু পরিস্থিতি যদি জার্নি করার মতো হয় তাহলে তাকে নিয়ে যাওয়া হবে, সব কিছুই প্রস্তুত আছে। নীলোফার চৌধুরী মনি, শুনছেন?
দেখেন, এটা তো আসলে এখন সারা বাংলাদেশের একটা উদ্বেগের জায়গা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন আর কোনো বিএনপি নেত্রী না, উনি সার্বজনীন নেতৃত্বে রূপান্তরিত হয়েছেন। ওনার জন্য প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সেক্টরে ওনার জন্য দোয়া করছেন, এবং এটা আমাদের জন্য একটা গর্বের জায়গা। কিন্তু যতই আমরা দোয়া করি, যেটাই করি, সবকিছুর মালিক হচ্ছে মহান রাব্বুল আলামিন। এখন উনার ডাক্তার, ব্যক্তিগত ডাক্তার যে কথাটা বলেছেন, আমাদেরকে ওইটাই বিশ্বাস করতে হবে। এবং বিদেশি ডাক্তাররা এসছেন একের অধিক দেশ থেকে, বড় বড় বিশেষজ্ঞ এসেছেন। যদি যে ধরনের গুজব ছড়াচ্ছে কিছু কিছু মানুষ, যদি ওই গুজব যদি মিনিমাম সত্য হয়, তাহলে তার অন্য দেশে ডাক্তার আসার কথা না, কিংবা স্ট্যান্ড বাই আপনার প্লেন রেডি থাকার কথা না। তো সেই জায়গায় যখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একটুখানি উন্নত হবে, যে প্লেনে নিয়ে যাওয়ার মতো তার অবস্থান হবে, ঠিক তখনই 1 মিনিটও আমার মনে হয় না যে দেরি করবে। কারণ আমরা সবাই ওনার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন আছি, এবং ওনার পরিবার অবশ্যই আরো সিরিয়াস আছে। আপনারা জানেন, ওনার পরিবারের যে একমাত্র সন্তান, উনি এখনো তার মাকে দেখতে পারেন নাই। লন্ডনে চিকিৎসা গেলে তো অন্তত পক্ষে ওনার কাছেই থাকবেন, উনি উনি ওনার নিয়ন্ত্রণেই থাকবেন। সো এই জায়গাটা আমরা সবাই চাচ্ছি, এবং যাদের সন্তান আছে তারাই বুঝে, এবং যাদের মা বাবা আছে তারাই বুঝে যে এই জায়গাটা কতটা ট্রমার জায়গা, কতটা কষ্টের জায়গা। সেখান থেকে আমি আপনার মাধ্যমে, আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই যে আপনারা দোহাই আপনারা দোয়া করেন, আল্লাহ সবকিছু পারেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই প্রথম না যে মৃত্যুর ঘর থেকে ফিরে এসেছেন। উনার সন্তান, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, উনি নিজে বক্তব্যে একদিন বলেছেন যে আরো 6 বার এরকম 6 বার তাকে মৃত্যুর ঘর থেকে ফিরে এসেছেন মানুষের দোয়ায়, ডাক্তারদের সহযোগিতায়। এইভাবে উনি এসেছেন, এবং আমরা বিশ্বাস করি, দোয়া করি যে এইবারও উনি ওইভাবে আল্লাহ রহমতে আসবেন। এখন পর্যন্ত যেহেতু স্টেবল আছেন ওই জায়গাটাই, হ্যাঁ, যে মানে স্থিতিশীলতার জায়গায় ফিরে না আসলেও এর চেয়ে খারাপ অবস্থা হয় নাই। তো সেই জায়গা থেকে আমরা পৃথিবীতে এখন চিকিৎসা অনেক উন্নত, আমরা আশা করছি ইনশাআল্লাহ। জি, ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, 1 মিনিটে যদি একটু মন্তব্য করেন, একটু যুক্ত করেন আপনি, তারপরে আমি একটা বিরতি পরে গিয়ে অন্য প্রসঙ্গে আসবো। বেগম জিয়া শুধু এখন কোনো দলের নেত্রী না, উনি সারা দেশের নেত্রী। শুধু তাই না, ওনার সংগ্রামী জীবন, ওনার ত্যাগ, এই দেশের জন্য ওনার তিতিক্ষা, এগুলো আসলে আমরা দেখে আমরা ওনার কাছ থেকে সবসময় ইন্সপায়ার হয়েছি। সুকান্তের ভাষায় যদি বলতে হয় তাহলে বলতে হবে যে সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মুড়ে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। উনি কখনো মাথা নোয়াননি, উনি সবসময় আমাদেরকে ইন্সপায়ার করে গেছেন। এবং জাতির এই ক্রান্তি লগ্নে ওনাকে দরকার, ওনাকে এই দেশের দরকার, এই জাতির দরকার। কারণ সব সমস্যার সমাধান উনিই করতে পারেন, যত সমস্যার সামনে এই জাতি ফেস করবে, কারণ উনি সবার অভিভাবক এখন। ধন্যবাদ, আশা করি, দোয়া করি, এবং উনি ফিরে আসবেন আমাদের মাঝে সুস্থ হয়ে, ইনশাআল্লাহ। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরতে চাই 71 জার্নালে। তখন আলোচনা করব নির্বাচন সহ নানান বিষয়ে। যেমন একটি শিরোনামে আমি একটু পড়েই যেতে চাই, প্রশ্নগুলো আসে কি করে। খালেদার অসুস্থতায় ভোট পেছানোর প্রসঙ্গে আমির খসরু, নির্বাচন নিয়ে কেউ কেউ ভিন্ন সুরে কথা বলছে জামায়াতের আমির। বিশেষ করে এই দুটো শিরোনাম ঘিরেই একটু আলোচনা করতে চাই। একটা ছোট্ট বিরতির পরে ফিরছি, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। আমরা এই পর্যায়ে দেখে নেব 71 টেলিভিশনের সর্বশেষ সংবাদ শিরোনাম। চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়া নির্ভর করবে তার শারীরিক অবস্থার উপর, জানালেন ডাক্তার জাহিদ। নির্বাচনে প্রশাসনের মাধ্যমে কু করার চেষ্টা করছে একটি দল, এমন হলে তাদের লাল কার্ড দেখাবে জনগণ, হুঁশিয়ারি জামায়াত আমিরের। শেখ হাসিনার ভারতে থাকা না থাকা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের নির্বাচন নিয়েও করেছেন মন্তব্য। ডিজিটাল মাধ্যমে স্যাটায়ার মিম প্রকাশকারীদের হয়রানি বন্ধে সরকারের প্রতি আহ্বান গবেষক ও মানবাধিকার কর্মীদের। বন্যায় এশিয়ার 5 দেশে 1783 জনের বেশি মানুষের মৃত্যু, সবচেয়ে বেশি ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডে। বিরতির আগে যে দুটি শিরোনাম পড়ে গিয়েছিলাম, সেই শিরোনাম নিয়ে একটু কথা বলতে চাই। শুরুতে ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আপনার কাছে একটু জিজ্ঞেস করি,
ভোট পেছানোর প্রসঙ্গ বা নির্বাচন নিয়ে কেউ কেউ ভিন্ন সুরে কথা বলছে। জামায়াত আমির এই মন্তব্য করেছেন, সেই জায়গায় আপনি আসলে মানে কি দেখছেন, কি বুঝতে পারছেন? এবং তিনি বললেন যে প্রশাসনিক কু করার চেষ্টা করছে কোনো কোনো রাজনৈতিক দল। প্রশাসনিক কু কারা করতে চাইছে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথাটা হচ্ছে, আমি মনে করি যে আমাদের আমির এই কথাটা যথার্থই বলেছেন। কারণ হচ্ছে আমি একটা জাস্ট অ্যারিস্টটলের একটা কথা বলি, সেটা হচ্ছে অ্যারিস্টটলের ভাষায় শাসন ব্যবস্থার সবচেয়ে দুর্বলতম উপায় হচ্ছে গণতন্ত্র। কারণ এই ব্যবস্থার মধ্যেই বা পেছনে ঘাপটি মেরে লুকিয়ে থাকে হচ্ছে ফ্যাসিজম। এবং যার কারণে আপনার এই প্রশ্নটার উত্তর যদি আমি দিতে যাই, কারণ আমাদের শাসন ব্যবস্থাটা নির্ভর করে মূলত তিনটা ইয়ার উপর। সেটা হচ্ছে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, যদি এই জায়গায় প্রথমে ফিরে যাই তাহলে দেখতে পাই আমরা সাম্য, স্বাধীনতা, সুবিচার প্রতিষ্ঠার জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। এবং আমরা 2 বছরের মাথায় আমাদের সংবিধানটা প্রণয়ন হয়েছে 16 ডিসেম্বর 1972-এ। কিন্তু অপরদিকে, জাস্ট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরে ভারত সংবিধান পেয়েছে প্রায় 4 বছর পরে, আর পাকিস্তানের এই সময়টা লেগেছিল প্রায় 10 বছর। কিন্তু আমাদের সংবিধানটা যখন রেডি হয় তখন সেখানে দেখা যায় অন্যান্য দেশগুলোতে যে তিনটা স্তম্ভের উপর একটা দেশ দাঁড়িয়ে থাকে, সেটা হচ্ছে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি। কিন্তু আমাদের সংবিধানে এক্সিকিউটিভকে এত বেশি পাওয়ার দেওয়া হয়েছে, সাবসিকুয়েন্টলি স্বাধীনতা পরবর্তীতে যত সময় দেখা যাচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থায় এক্সিকিউটিভ বিশাল ধরনের একটা প্রভাব ফেলে। সেটা দেখা যায় কি, তারা যেমন ধরেন, এটা যদি সাকা চৌধুরী, মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাষায় বলতে হয়, তাহলে অনেক সময় দেখা যায় লেজ কুকুর নাড়ে না, কুকুর লেজ নাড়ে না, লেজটা কুকুরকে নাড়া শুরু করে। সমস্যা হচ্ছে এই জায়গায়। এখন জামাতের আমির এই কথাটা এই জন্যই বলেছেন, কারণ হচ্ছে এই এক্সিকিউটিভ প্রায় একটা লাস্ট রিজিমে আমরা দেখতে পেয়েছি, এই এক্সিকিউটিভ যারা ছিলেন বা প্রশাসনে যারা ছিলেন তারাই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে। কারণ রাজনীতি মানে এরা নির্বাচনে কারা কু করবে? এখন নির্বাচনে কারা কু করছেন উনি যেহেতু স্পেসিফিক্যালি বলেননি, সেহেতু আমরা যে আদার্স যে পলিটিক্যাল পার্টিগুলো আছে উনি তাদেরকে বুঝিয়েছেন। এখন কেন বুঝিয়েছেন? কারণ হচ্ছে এই যারা এক্সিকিউটিভ আছেন বা প্রশাসনে যারা আছেন, ওনারা যে একটা রাজনৈতিক দলকে ইউজ করে তাদেরকে ফ্যাসিস্ট পরিণত করে লাস্ট রিজিমে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন তারা নতুন আরেকজনের উপর ভর করার চেষ্টা করছে, যেন তাদের করা অন্যায়গুলো, তাদের অবিচারগুলো, তাদের দুর্নীতিগুলো যেন সেগুলো ডিসক্লোজ না হয়, এবং এর মাধ্যমে তাদের কাজগুলোকে তারা লিগালাইজ করার চেষ্টা করছে। না, মানে ওই প্রশাসন তো আপনাদেরকেও সাহায্য করতে পারে। এখন আমাদেরকেও সাহায্য করতে পারে বা অন্য কাউকে সাহায্য করতে পারে, কিন্তু আমরা তো সাহায্য চাচ্ছি না। আমাদের তাদের কোনো সাহায্য দরকার নেই। শুধু তাই না, তাদের মানে অন্যরা সাহায্য চাইছে এরকম কি আপনারা জানছেন? এরকম যেমন ধরেন কয়দিন আগে একজন পুলিশ সদস্য একজন রাজনীতিবিদের পায়ে ধরে সালাম করছে, দেখা যাচ্ছে কি এক্সট্রা প্রটোকল দিচ্ছে, তারপর বিভিন্ন মন্তব্যগুলো আসছে। না, মন্তব্য তো ধরেন জামাত ইসলামের নেতারাও করেছেন যে তারা, হ্যাঁ, জামাত ইসলামের নেতারাও মন্তব্য করেছেন যে তারাও বা পেছনে ঘোড়া, প্রটোকল দেয়া, মানে ইত্যাদি এই প্রশ্নগুলো। নীলোফার চৌধুরী মনি, আপনি একটু মন্তব্য আশা করছি এই বিষয়ে। প্রশাসনিক কু করার কথা বলছেন, এগুলো কি পলিটিক্যাল মানে ভাষা নাকি মিন করে বলছেন তারা? কি দেখেন? কিছু কিছু মানুষ আছে, ওই যে বলে না যে তোমার পাতে খাওয়া নাই, ওর পাতে খাওয়া নাই, তার মানে আমার পাত খালি। যারা এই ধরনের কথা বলছেন, প্রশাসনটা কিন্তু তারাই নিয়ন্ত্রণ করছেন। এই প্রশাসনটা আওয়ামী লীগের ছিল, এটা সত্যি। আওয়ামী লীগ 15.5 বছরে প্রায় 10.5 লক্ষ আমলা নিয়োগ করেছে। সেইখানে তাদেরকে ওইখান থেকে সহজে উৎখাত করা এত সহজ না। এবং তারপরে যে দলগুলো প্রশাসনের রদবদল করেছে, সাজিয়েছে প্রশাসনকে, সেইখানে কিন্তু ঘাপটি মারা ফ্যাসিস্টকে রেখেই প্রশাসন সাজিয়েছে, অথবা বাধ্য হয়েছে, অথবা তাদের একটা গুপ্ত রাজনীতি এখানে সংশ্লিষ্টতা আছে। তো এই যে যারা গুপ্ত তাদেরকে কিন্তু বোঝা যাবে না। যেমন আমার ঘরে মানুষ হয়ে যদি আপনার কথা বলে, তাহলে আমার কিছুই করার থাকবে না, অসহায় বোধ করা ছাড়া।
শেষ টাইমে, কারণ আমার হৃদয়ের ভালোবাসাও তো আছে আপনার সাথে। সেই জায়গাটায় আমি বলতে চাই যে এইখানে অনেক রকম হিসাব নিকাশ হচ্ছে, অনেক রকম নোংরামো হচ্ছে, অনেক রকম অপরাজনীতি হচ্ছে। সেই অপরাজনীতিতে আমরা অনেকটা বলির পাঠার মতো আমরা ব্যবহৃত হচ্ছি যারা রাজনীতি করি, যে দল হোক, বিএনপি হোক, জামাত হোক বা অন্য এনসিপি হোক। এনসিপি নতুন একটা দল, তার কথা আমি বাদই দিলাম, প্রশাসনের তাদের সঙ্গে ওই সম্পর্কটা গড়ে উঠতে পারে নাই, কিংবা বাম রাজনীতি হোক, আমি সবাইকে নিয়ে এই কথা বলছি। এই প্রশাসনে যদি আপনার না চেঞ্জ করে, যেমন সরকার এই কয়েকদিনের মধ্যে একটা নতুন বাজে খেলা খেললেন, যেটা সত্যি দুঃখজনক এবং আশ্চর্যজনক। সেটা হলো যে তফসিল ঘোষণার পরে ইসির কাছে প্রশাসনটা চলে যায় এবং ইসির দায়িত্বে প্রশাসনের রদবদল হয়। সেটা না করে সরকার নিজে এই 15 দিন 20 দিন আগে, যেখানে তফসিল ঘোষণার 15-20 দিন আগে, 1 মাস আগে, সরকার পারে না আমলাতন্ত্রের রদবদল করতে, কিন্তু সরকার এটা করেছে। শুধু এটাই করে নাই, কারো প্রেসক্রিপশন অনুযায়ী সরকার কিন্তু সেখানে লটারি সিস্টেম করেছে। আপনি বলেন লটারি সিস্টেমে কি কোনো আপনার গণতান্ত্রিক অগণতান্ত্রিক বোঝা যাওয়ার কোনো উপায় আছে? না, সরাসরি দেওয়ার চেয়ে কেউ তো বলছেন যে লটারিও ভালো। মানে সেখানে মানে কোনো জায়গায় যদি সরাসরি দেওয়া হয় তাহলে পছন্দ অপছন্দের একটা ব্যাপার থাকতে পারে, সেখানে লটারি করলে তো সেই সুযোগটাও কমে যাচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, সরকার কিন্তু এখানে ক্লিয়ার করে নাই কাদের সঙ্গে লটারি করছে। যেমন ধরেন যে লেভেলের বিসিএস ক্যাডারদের, ধরেন 20, 21, 22 বা 22, 23, 24, আমি জানি না কাদেরকে এসপিডিসির আওতাধীন, সেই তাদের ধরেন তাদের সবার মধ্যে লটারি করলো, নাকি 64 জন আগে রেডি করে তার মধ্যে লটারি করেছে? ঠিক আছে, এটা সরিষার মধ্যে যদি প্রশ্নটা কিভাবে তাড়াবেন? আর লটারি কোনো সুশৃঙ্খল কোন সিস্টেম হতে পারে না, নেভার। জি, নীলোফার চৌধুরী মনি, আপনার কাছে একটা করার আগে সবগুলো রাজনৈতিক দল নিয়ে কথা ছিল সরকারের। নীলোফার চৌধুরী মনি, সরকার তো এই ট্রান্সফারই করতে পারে না, এই এখতিয়ারটাই সরকারের নাই। তাহলে সরকারি প্রশাসনিক কু হওয়ার জন্য সরকার যা যা করার দরকার। এবং এইখানে আপনার কাছে একটা প্রশ্ন করবেন শামসুল আলম রিটন। জি জি, হ্যাঁ মনির, আপনি যেটা বলছিলেন যে এই গত কয়েকদিন বদল করেছে, লটারি তো আর কোনো ফিক্স কেউ প্ল্যানিং এর অংশ হয় না। যদি কোনো কনফিউশন থাকে, আপনি যদি বলছিলেন যে নির্বাচন শিডিউল ঘোষণার পর নির্বাচন কমিশনের কাছে এখতিয়ার যাবে প্রশাসনের, তখন তো নির্বাচন কমিশন আবারও রদবদল করতে পারবে, কোনো অসুবিধা তো আপনারা কেন দেখছেন? 15 দিনের জন্য রদবদল করার কারণটা কি আমি কি জানতে পারি? 15 দিনের জন্য, এটা কি সরকারের জন্য এই সময়টা ক্রুশিয়াল মোমেন্ট? প্রত্যেকটা কাজ করার মেন কাজ করেই সময় পাওয়া যাবে না, কারণ কোনো অস্ত্র উদ্ধার হচ্ছে না, খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার হয় নাই, সরকারি খোয়া যাওয়া গুলি উদ্ধার হয় নাই, সেখানে পুলিশের ট্রমাটাইজ কাটছে না। সেই জায়গায় যদি প্রশাসনকে আবার এই অবস্থায় আনা হয় এবং সরকার আবার দ্বিতীয় মেয়াদে আবার বদলি করার জন্য আবার সরকার স্ট্যান্ড বাই থাকে, তাহলে তো এটা তো সময় ক্ষেপণ করা ছাড়া আর কিছুই না। আরেকটা সাপ্লিমেন্টারি কোশ্চেন হচ্ছে, আপনি যে এখন ওসি লেভেলে এবং টিএনও এইসব লেভেলে বদলি হচ্ছে, তো আমরা যদি বিচারপতি লতিফুর রহমান সাহেবের সরকারের কথা মনে করি, তিনি দায়িত্ব গ্রহণের পরে কয়েকজন সচিবকে বদল করেছিলেন। দেখা গেল যে সঙ্গে সঙ্গে সাজানো বাগান উলটপালট হয়ে গেল এবং সঠিক নির্বাচনটি হল 2001 সালে। তাহলে আমি কি মনে করতে পারি আপনারা যে মূল দলগুলো বিএনপি এবং জামাত এই যে এটা র‍্যাটরিক, অর্থাৎ একজন আরেকজনকে অভিযুক্ত করছেন, আসলে এটার পেছনে জনস্বার্থের চেয়ে আপনাদের দলীয় অবস্থান এবং আপনারা প্রশাসন থেকে, সরকার থেকে, অর্থাৎ এটি তো কোনো দলীয় সরকার নয়, এই সরকার থেকে আপনারা এই সরকারকে চাপে রাখতে চান, এটা কি সঠিক? দেখেন, এইখানে যে কথাটা বললেন যে লতিফুর রহমান সাহেবের সময় যেটা করেছিলেন, উনি দায়িত্ব নেওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার, বাট এখন তো ইন্টারিম গভর্নমেন্ট, এটা উনার কাজ না, উনি তো ইন্টারিম গভর্নমেন্ট, উনি তো প্রায় 1.5 বছরের মতো ক্ষমতায়, তো উনি তো এই কাজটা করতে পারে না। এই কাজটা করবে ইসি অথবা তত্ত্বাবধায়ক। নির্বাচনের আগে মনে করেছেন যে হয়তো এটা করলে একটা ভালো নির্বাচন হতে পারে, সে কারণেও হতে পারে। আর যদি ইলেকশন কমিশন মনে করে, সে সুযোগ তো থাকলোই, ওটা তো ইলেকশন কমিশনের হাতে থাকলোই। ওনাদের অভিজ্ঞতা আছে না, ওনাদের নিরপেক্ষতা নিয়ে
মানে একটা আস্থা, সন্দেহ আছে, সন্দেহ আছে, একটা ওনারা নিরপেক্ষ মানে না, সন্দেহ নিরপেক্ষ আস্থাহীনতা এই জায়গা থেকে দল এটা গঠন সরকারের করতে উপর পারে না, চাপ ওনারা প্রয়োগ। এনসিপি সরকারের গঠন উপরে চাপ। করেছে। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, জি, আমি কি এই প্রশ্নটারই যে উত্তর দেব? এই প্রসঙ্গে যেহেতু আছি, আপনার মন্তব্যটাও একটু নেই। এটা নিয়ে মনে হয় কয়েকদিন আগে ইলেকশন কমিশনের সাথে যখন সবগুলো দল বসছিল, তখন বেশ কিছু সাজেশন আসছিল বিভিন্ন দল থেকে যে ইলেকশনের আগে যখন ট্রান্সফারগুলো হবে সেগুলো লটারি ভিত্তিক দেওয়ার জন্য। কিন্তু বর্তমান সরকার যারা আছেন তারা দিচ্ছেন, এটা সবকিছুতে তো ভুল ধরা যায়। আসলে বেসিক্যালি এই সরকার তো আমাদেরই সরকার এবং একটা আন্দোলনের ফসল, এবং আমরা যদি চারদিক থেকে ওনাদেরকে ভুল ধরতে থাকি তাহলে তো ওনারা কি করবেন? এখন দেশের সত্যিকার অর্থে দেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা নিয়ে তো সবারই প্রশ্ন আছে, এবং পুলিশ নিরুত্তাপ, কোনো যথাযথ কোনো ইস্যুতে যথাযথ পদক্ষেপ নিতে বেশ টাইম নিচ্ছে। সেটা ক্রিমিনাল ইস্যু হোক, যেমন চট্টগ্রামে বড় বড় কিছু ঘটনা ঘটতেছে, ঢাকায় হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক কর্মীরা মারা যাচ্ছে, পুলিশ কিন্তু খুব আস্তে এবং শিথিলভাবে তাদের পদক্ষেপগুলো নিচ্ছে, যার কারণে বর্তমান সরকার তার রেগুলার পদক্ষেপ হিসেবে হয়তো এই সাজ্জাদ আলী চৌধুরী, একটা প্রশ্ন আছে আপনার কাছে। জি, অ্যাডভোকেট সাজ্জাদ, আপনার দল যে কথাটা বলছে এটা তো আসলে সরকারের বিরুদ্ধেই বলছে। আপনি সরকারকে যে মমতার পক্ষে, মমতাময়ী কথা বলছেন জনতার সরকার হিসেবে, কিন্তু আপনি তো আলটিমেটলি দলের যে ষড়যন্ত্রের কথা বলছেন, তার মানে কি দলের ষড়যন্ত্র, কোনো একটা দলের ষড়যন্ত্র, মানে জামাত বাদে, যেহেতু জামাত দাবি করছে, সেই দলটা কি তাহলে ডক্টর ইউনূসকে দিয়ে এটা করছে? আপনি আবার সরকারকে খুব কুসুম কুসুম ভালোবাসার কথা বলছেন, কিন্তু আবার অন্যদেরকে অ্যাটাক করতে গিয়ে আপনি কিন্তু সরকারকে অ্যাটাক করছেন। তাহলে এই সরকার কাজ করবে কিভাবে? আমি কি উত্তর দেব? জি জি প্লিজ। জি প্লিজ। আচ্ছা, এখন ইস্যুটা হচ্ছে যে কুসুম কুসুম সমালোচনা বলতে এটা এই জন্য করা হচ্ছে, আমরা প্রথম কথাটা হচ্ছে স্পেসিফিক্যালি বলা হচ্ছে কোনো রাজনৈতিক দল প্রশাসনকে দিয়ে কু করার চেষ্টা করা হচ্ছে, এবং সেটার উত্তরে আমি স্পেসিফিক্যালি দিলাম যে প্রশাসনে যারা আছেন তারা একটা যে দল ক্ষমতায় থাকে তখন সেই দলকে উপর ভর করে সেই দলের রাজনীতিবিদদেরকে দল থেকে বের করে দিয়ে ওই দলের উপর চড়াও হয়ে তারা ফ্যাসিজম কায়েম করতে সহায়তা করে, এবং তারা আপকামিং কারা আসতে পারে, প্রবাবল কারা আসতে পারে, এই দলগুলোর উপরে আবার ভর করার চেষ্টা করে, এবং যার কারণে আমরা ধারণা করছি, এবং প্রেজেন্ট অ্যাক্টিভিটিস প্রশাসনের বিভিন্ন কর্মচারী কর্মকর্তা, পুলিশের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের উপর আমরা দেখতে পাচ্ছি যে এরাও কোনো বর্তমান ক্ষমতাসীন হতে পারে বা কন্টেস্ট করতে পারে, এইরকম কোনো একটা রাজনৈতিক দলের উপর তারা ভর করতে চেষ্টা করছে, এবং ভর করার কারণে এর মাধ্যমে একটা কু হওয়ার প্রবাবিলিটি আছে। এই কথার উপর এই সব ইস্যুগুলোর সামনে রেখে আমিরা জামাত এই কথাটা বলেছেন যে একটা রাজনৈতিক দল কু করার চেষ্টা করছে প্রশাসনকে সামনে রেখে, যেটা নির্বাচনের সময় এই চাপ আসলে সব সময়, এটা একটা রেটরিকও বটে সব সময়। তবে একটা জিনিস মাহবুব ভাই, আমার মনে হয় আমি দুই দলকেই যদি একটা প্রশ্ন করি, আপনারা দুজনই হয়তো একটু সাহায্য করতে পারেন। যেসব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু সিভিল ব্যুরোক্রেসি অ্যান্ড পলিটিক্যাল ব্যুরোক্রেসিকে আলাদা করা হয়েছে, এবং বিশেষ করে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি দেখি 6000 পোস্ট এখানে, মানে বিশেষ করে ডিপ্লোম্যাটিক কোর থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্ট, তারপরে যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, ওরা কিন্তু 6000 পোস্টকে এয়ারমার্ক করেছে, এবং এই 6000 পোস্ট নতুন সরকার যদি চেঞ্জ হয় তাহলে তারা সঙ্গে সঙ্গে পদত্যাগপত্র দিয়ে দেয়। সবারটা সরকার গ্রহণ করে না, কিছু রেখে দেয়, কারণ পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হলেও তারা নানা কারণে রাষ্ট্রের জন্য নিরপেক্ষ ভালো ভূমিকা রেখেছে এবং তাদেরকে অ্যাসেট মনে করা হয়। তাহলে এই প্ল্যানটা, কারণ আমাদের জন্য দেখেন যে কোনো সরকার যাক, সঙ্গে সঙ্গে 400-500 ভালো অফিসার অথবা অফিসার ওএসডি হচ্ছেন, দিনের পর দিন কাজ না করে পয়সা নিচ্ছেন, মামলায় ভোট একদম মামলার পর মামলায় হচ্ছেন, এবং সিভিল ব্যুরোক্রেসি ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাজনীতিকরণ হচ্ছে। এটা নিয়ে আমাদের রাজনীতিকরা প্রায় কথাও বলেন, কিন্তু আমি যদি জামাতের কি প্ল্যান আছে এবারের এতে, এবং বিএনপির কি প্ল্যান আছে এই প্রশাসনকে নিয়ে, কারণ আপনি 18 কোটি মানুষকে সঠিকভাবে যদি সুন্দর শাসন দিতে চান তাহলে ব্যুরোক্রেসি ছাড়া তো হবে না, ব্যুরোক্রেসি লাগবে। তো ব্যুরোক্রেসিকে তাহলে পলিটিক্যালি হ্যান্ডেল করার যেটা, সে অংশটা কি হবে? এভাবে থাকলে তো আরও 53 বছর একইভাবে চলবে, এইভাবেই রেটরিক চলবে, এবং এন্ড অফ দ্য ডে আমরা যেটা চাওয়া সুশাসন সেটা কখনো পাবো না। এটা নিয়ে কোনো তো পরিষ্কার কোনো ধারণা আসলে কোনো দলই, এবং এই সংস্কার আলোচনার মধ্যেও কিন্তু ছিল না। আমার মনে হয় যে আপনি খুব মানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রেজ করেছেন, এটা নিয়ে আসলে দলগুলো নিশ্চয়ই নির্বাচন
আপনার হাতে যেহেতু এখন অনেক ইস্যু, এটা নিয়ে আপনি আলাদা সেশন করতে পারেন। থ্যাংক ইউ। করতে হবে আর কি। অনেক ধন্যবাদ নীলোফার চৌধুরী মণি এবং ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আপনাদের দুজনকে যুক্ত হওয়ার জন্য একাত্তর জার্নালে। দর্শক, একটা ছোট্ট বিরতি নেব আমরা। বিরতির পরে একটু আলোচনা করতে চাই বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর যে মন্তব্য, জয়শঙ্করের মন্তব্য, সেটার একটু বিস্তারিত আমরা আলোচনার জন্য রেখেছি। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে পাবো আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। বিরতির আগে যে শিরোনামটি বলেছিলাম, প্রথম আলোর শিরোনাম এরকম: ভারতেই থাকবেন কিনা সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন, জয়শঙ্কর এনডিটিভিকে একটা সাক্ষাৎকারে জয়শঙ্কর কথা বলেছেন। একটু যদি আমি পড়ি, সেখানে বাংলাদেশে ছাত্র এবং জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত 5 বছরের আগস্টে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী। এরপর থেকে সেখানেই রয়েছেন তিনি। আন্দোলন দমনে, হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের দায়ে গত মাসে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এরপর বাংলাদেশ অন্তর্বর্তী সরকার তাকে ফেরত পাঠাতে অনুরোধ করলেও নয়াদিল্লি কোনো সাড়া এখনও দেখায়নি। জয়শঙ্করের কাছে জানতে চেয়েছিলেন হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে নানা বিষয়ে রাহুল কানওয়াল, শেখ হাসিনা যতদিন চান ততদিনই ভারতে থাকতে পারবেন কিনা। জবাবে জয়শঙ্কর প্রথমেই বলেন, আচ্ছা, এটি একটা ভিন্ন বিষয়, তাই না? এরপর তিনি বলেন, তিনি একটা বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন। আমি মনে করি সেই পরিস্থিতির স্পষ্ট প্রভাব এই ঘটনার ওপর ছিল। আবার শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাকে নিজেকেই নিতে হবে। এভাবে শব্দগুলো আসলে যেহেতু কূটনীতির ভাষাটা একটু বোঝা দরকার আমাদের, আমরা একটু যুক্ত করে নেই মাহফুজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত। মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আমরা যে জয়শঙ্করের বক্তব্যটা পড়ছিলাম, আপনি নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন, এটা যদি একটু ডিকোড করেন, মানে কি দাঁড়াচ্ছে? ডিকোড করা একটু কঠিন, কিন্তু যদি সহজভাবে ডিকোড করি তাহলে বলতে হবে যে ভারত ইতোমধ্যেই একটি অবস্থান নিয়েছে এবং সেখানে এক্সট্রাডিশনের যে অনুরোধ বাংলাদেশের তরফ থেকে করা হয়েছে সেটা সম্ভবত কার্যকর হবে না। আচ্ছা, এবং তিনি এর পরে যেটা বলেছেন যে তিনি নির্বাচন নিয়েও কথা বলেছেন। নির্বাচনের প্রসঙ্গে আসলে মানে কি দাঁড়ায় এখানে? তো আমরা অনেকভাবে, অনেকে এক এক রকমভাবে এক একজন ব্যাখ্যা করছেন। সেই জায়গায় আসলে আপনার মতামতটাও একটু জানি। আমার ধারণা ভারত একই রকম মনোভাব এর আগেও পোষণ করেছে বা প্রকাশ করেছে। যেমন পররাষ্ট্র সচিব মহোদয় একবার ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করেছিলেন এবং নির্বাচনের পরিপ্রেক্ষিতেই তিনি এটা ব্যবহার করেছেন। দ্বিতীয় আরেকবার সম্ভবত রাজনীতির পরিপ্রেক্ষিতে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতিটা দিয়েছিল ঢাকায় রায় প্রকাশের পরে, সেখানেও এই ইনক্লুসিভ শব্দটা ছিল। এতে হয়তো একটা ইঙ্গিত আছে যে ভারত সবগুলো রাজনৈতিক দলকে নির্বাচনে দেখতে চায় এবং কোনো না কোনো রাজনৈতিক দল যদি এখানে অনুপস্থিত থাকে, পরবর্তীতে এইটা হয়তো ভারত একটা অজুহাত হিসেবে তৈরি করতে পারে এবং সেক্ষেত্রে বাংলাদেশে নির্বাচিত সরকারের উপরে অতিরিক্ত একটা চাপ আসতে পারে। মানে এখানে তো বাংলাদেশে যে দলগুলো এখন রাজনীতি করছে বা যে দলগুলোর নেতারা বাংলাদেশে আছেন, তারা নির্বাচনে অংশ নেবেন এরকমটা আমরা, যেমন জাতীয় পার্টির কথা বলা হচ্ছে, গতকালকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে জাতীয় পার্টি অংশ নিতে পারবে। সেই জায়গায় ইনক্লুসিভ বলতে মানে এখানে তারা কি আওয়ামী লীগের অংশগ্রহণটাও আশা করছে, কিন্তু কিভাবে? মানে নেতারাই তো দেশের ভিতরে নেই। হ্যাঁ, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সুতরাং সেটা একটা অজুহাত তৈরি করা যেতে পারে যে নিষিদ্ধ থাকার কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না বা করতে পারছে না। জাতীয় পার্টি বা অন্য কোনো দলও যদি নির্বাচনে অংশগ্রহণ কোনো কারণে না করে, যেটা এর আগে আমরা জানি যে একবার জাতীয়তাবাদী দলও নির্বাচনে অংশগ্রহণ করে নাই, বয়কট করেছিল, কিন্তু সেটাও তখন ইনক্লুসিভ নির্বাচন হিসেবে কনসিডার করা হয় নাই। তো এই ক্ষেত্রেও যদি সেরকম হয়, জাতীয় পার্টি বা অন্য কোনো দলও, আওয়ামী লীগ ছাড়াও অন্য কোনো দলও যদি নির্বাচনে অংশ না নেয়, তাহলে সেটাও হয়তো বা ওই ইনক্লুশনের সংজ্ঞার বাইরে চলে যাবে। এবং আপনি যেটা বলছিলেন অজুহাত হিসেবে, জি প্লিজ। জি মাহফুজ ভাই, আমি আপনার কাছে, আপনি যেহেতু
রাষ্ট্রদূত ছিলেন এবং একজন পেশাদার কূটনীতিক হিসেবে আমরা কি আসলে জানতে পারি অথবা জানতে পেরেছি শেখ হাসিনা দিল্লিতে ইন্ডিয়াতে যে অবস্থান করছেন ওনার স্ট্যাটাসটা কি, এবং এই স্ট্যাটাসে কি উনি নিজে ডিসাইড করতে পারেন ওই স্ট্যাটাসে যে আমি এই দেশে কতদিন থাকবো অথবা থাকবো না? এক অর্থে পারেন এই যে যদি তাকে, এখানে তো বুঝাই যাচ্ছে যে তাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে, এটা রাজনৈতিক আশ্রয় ধরনেরই একটা আশ্রয়, কিন্তু যেহেতু তিনি এক সময়কার প্রধানমন্ত্রী, সুতরাং এই ধরনের ক্ষেত্রে রাজনৈতিক আশ্রয়টা সাধারণ রাজনৈতিক আশ্রয় না, তার চাইতেও বেশি কিছু। তো সেই জন্যে তাকে যেহেতু সম্মানের সঙ্গে সেখানে রাখা হয়েছে, সে কারণে হয়তো বলেছেন যে তিনি নিজে সেই সিদ্ধান্ত নিতে পারেন যে এই স্ট্যাটাস তিনি ভোগ করবেন না ভারত ছেড়ে অন্য কোথাও চলে যাবেন। কিন্তু জেনেভা কনভেনশনে ওনার স্ট্যাটাস তো ডিক্লেয়ার করার ব্যাপারে একটা বাধ্যবাধকতা আছে না একটা স্টেটের? সব ক্ষেত্রে না, যেহেতু দেশগুলো হলো সার্বভৌম, সুতরাং তারা তাদের মতো করে, কারণ এখানে অনেক রকম অজুহাত তৈরি করা যায়, নিরাপত্তার একটা অজুহাত তৈরি করা যায়, এবং আরো অনেক, যেমন রাজনৈতিক নেতাকে সম্মান দেওয়ার প্রশ্ন, সেগুলি অজুহাত তৈরি করা যায়। এবং যেহেতু জেনেভা কনভেনশন আপনি বলছেন যে এটা হলো একটা আন্তর্জাতিক চুক্তি এবং আন্তর্জাতিক কনভেনশন, সেইটা দ্বিপাক্ষিক ভাবে কোনো দেশের উপর বাধ্যতামূলক ভাবে আসে না, সেখানে কিছুটা শৈথিল্য দেখানো যেতে পারে। এর মধ্য দিয়ে আসলে ইন্ডিয়া তার অনেকগুলো অবস্থান ক্লিয়ার করেছে। আজকে জয়শঙ্কর সাহেব যে কথাটা বলেছেন এটার মধ্যে শেখ হাসিনার যে স্ট্যাটাস, এটা রিফিউজি স্ট্যাটাস না, এটা সামথিং মোর দেন দ্যাট, এবং এটা ভেরি প্রাইম, কারণ দালাই লামা যে স্ট্যাটাসে আছেন সেটাও রিফিউজি না, এবং সম্ভবত ইন্ডিয়া এই কারণেই 73 যে রোম স্ট্যাটাসে সাইন করেনি। এবং রোম স্ট্যাটাসে সাইন না করার অর্থ হচ্ছে বিশ্বে যে মানবতা বিরোধী যে অপরাধ হবে এই অপরাধগুলোর ব্যাপারে ইন্ডিয়ার কোনো অঙ্গীকার নাই, এগুলোকে রাইটফুলি অ্যান্ড ইন্টারন্যাশনালি যে কনভেনশন আকারে বিশ্বের 100+ কান্ট্রি যেটাকে অপরাধ মনে করছে, ইন্ডিয়া সেটাকে অপরাধ মনে করছে না। কি কারণটা হচ্ছে 47 জন্মের পর থেকে মানে ইউনাইটেড নেশনস যে রেজুলেশন নিয়েছে তার দেশে কাশ্মীরকে আত্মনিয়ন্ত্রণের ব্যাপারে, গণভোট দেওয়ার ব্যাপারে, সেটি কিন্তু তারা মানেনি প্রায় 70 বছরের বেশি হলো, এবং বরং বিভিন্ন সময় ছলচাতুরি করে বিভিন্ন কিছু করেছে। এখন যেটা হলো সেটা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধ কিন্তু কাশ্মীরে চলছেই। গত 70-72 বছরে এমন কোনো মাস নাই যেখানে রাষ্ট্রীয় বাহিনী খুন করেনি, গুম করেনি, এবং গুম সেখানে নিয়মিত ঘটনা। তারপর যদি ধরুন আপনি বিভিন্ন অংশে, যে উত্তর পূর্ব ভারতে যে গত কয়েক মাস যাবৎ মণিপুর এবং বিভিন্ন অংশে যে ঘটনাগুলো ঘটছে, এখানে ভারতীয় যে নিরাপত্তা বাহিনীগুলোর যেটা আমরা সাউথ আমেরিকান কান্ট্রিগুলোতে দেখি, গুমের অসংখ্য ঘটনা, রেইপের ঘটনা, সিকিউরিটি এজেন্সিগুলো। তো মানবতা বিরোধী অপরাধকে ভারত রাষ্ট্র এটাকে অপরাধ হিসেবে মনে করেন, এবং বাংলাদেশে যখন মানবতা বিরোধী অপরাধের জন্য, বাংলাদেশ তো শুধু বলেনি শেখ হাসিনাকে যে মানবতা বিরোধী অপরাধ করেছেন, আমরা যাই বলি না কেন, বাংলাদেশ যাই বলে থাকতে, জাতিসংঘের রিপোর্টে, এবং জাতিসংঘ গত কয়েক বছর, আমার যতটুকু মনে পড়ে, মাহফুজ ভাই তখন পোল্যান্ডে ছিলেন, ইউরোপিয়ান ইউনিয়নে জেনেভাতে হিউম্যান রাইটসের যতগুলো কনফারেন্স হয়েছে 16 থেকে সবগুলোতেই কিন্তু জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশ গভর্নমেন্টকে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেছে, কেস বাই কেস, অ্যান্ড এইগুলোর ব্যাপারে সরকার কি বক্তব্য দিয়েছে আমরা দেখেছি। এবং পরবর্তীতে সেই মানুষগুলো কিন্তু চলে এসছে, যে মানুষগুলোর কথা সরকার ইউএন প্ল্যাটফর্মে যেটাকে অস্বীকার করেছে। 2022 সালে আমরা মানবাধিকার গ্রুপগুলোর একটা কোঅর্ডিনেশন বডি আছে লন্ডনে, সেখান থেকে আমরা 2022 সালের 1 অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে 179টা ঘটনা, কেসকে ইন্টারন্যাশনাল ডোসিয়ার অনুসারে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে আমরা পাবলিকেশন দিই এবং ওয়ার্ল্ডের সমস্ত অর্গানাইজেশনকে দেওয়া, এবং তার পরবর্তীতে আমরা যারা তার সঙ্গে জড়িত ছিলাম সেই রিপোর্টের সঙ্গে, তাদের পরিবারগুলোর উপরে অনেক বড় বড় বিপদ নেমে এসেছিল। কারণ সরকার আসলে মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে তারাও, শেখ হাসিনা সরকার ওইগুলোকে অপরাধ মনে করতো না, তুলে নিয়ে আসা যাবে, খুন করে ফেলা যাবে, এবং যে ভয়েসগুলো ডিটেক্ট করে বিরোধীদেরকে দমন করা হতো, এখন সেই ভয়েসগুলো থেকে তো অর্ডারগুলো পাওয়া যাচ্ছে।
সো এবং এগুলো বিবিসি এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়া এটাকে অলরেডি ফরেন্সিক করেছে। সো শেখ হাসিনা সরকার এবং দিল্লি সরকারের মধ্যে একটা সাংঘাতিক মিল আছে, তারা মানবতা বিরোধী। এবং এখন দেখুন আপনি, মার্কিন যুক্তরাষ্ট্রে যখন খুন করলো রয়ের এজেন্টরা, খুন করার চেষ্টা করলো, কানাডাতে খুন করলো, অস্ট্রেলিয়াতে করার চেষ্টা করলো, ইউকেতে করার চেষ্টা করলো, ইন্টারন্যাশনালি বোম্বে ছবিতে যে তাদের যে ক্রিমিনাল গ্রুপের যে সাফল্য, ঠিক সেই জিনিসটা রিফ্লেক্ট করছে দেশে দেশে। আর অজিত দোভাল পররাষ্ট্রমন্ত্রী নাকি মিস্টার জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী, আমরা খুব কনফিউজ, কারণ 2022 সালে তিনি কিন্তু MIT-তে একটা কনফারেন্সে স্টুডেন্টদের জবাবে বলেছিলেন বাংলাদেশ প্রসঙ্গে যে তারা প্রতিবেশী দেশগুলোর সকল পক্ষের সঙ্গে কাজ করবে। কিন্তু ঠিক এক বছর না যেতে যে নির্বাচনটি হলো, সেখানে কিন্তু আমরা দেখলাম এই তিনটি যে বাজে নির্বাচন, যেখানে মানুষ আর ভোট দিতে পারেনি, সেখানে কিন্তু ভারত কখনো ইনক্লুশনের কথা বলেনি না, এবং পরবর্তীতে অন্ধভাবে অ্যাপ্রুভ করেছে। তাহলে মাহফুজুর রহমান, মানে কি আশঙ্কা করেন? ভারত কি তাহলে নির্বাচন ঘিরে নানান জায়গায় কোনো ধরনের চাপ তৈরি করার চেষ্টা করছে, বা নির্বাচন যদি এভাবে হয়ে যায়, সেখানে যদি আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে না পারে, তাহলে কি ভারত চাপ অব্যাহত রাখবে? এটা নির্ভর করে আমাদের দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গতি প্রকৃতি কিরকম হবে। তবে অনুমান করতে পারি যে এই পরিস্থিতিটাকে ভারত তার পক্ষে ব্যবহার করার চেষ্টা করবে, এবং সেজন্য বাংলাদেশের নতুন যে সরকার আসবে সেই সরকারের উপর হয়তো চাপ প্রয়োগ করার চেষ্টা করবে, অথবা এইটাকে নেগোসিয়েশনের একটা গুটি হিসেবে ব্যবহার করবে। নেগোসিয়েশনের গুটি হিসেবে ব্যবহার। অনেক ধন্যবাদ। যদি কোনো আপনার প্রশ্ন। আমি মাহফুজ ভাইকে শুধু একটা প্রশ্ন করব যে ভারতের যে এই ধরনের যে নীতি, যেমন বাংলাদেশ সরকারকে জবাবটা না দেওয়া, এবং আগস্ট মাসে যখন সরকার এ ব্যাপারে ভারতের কাছে ব্যাখ্যা চাইল, এটা কূটনৈতিক শিষ্টাচারে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, আমার ধারণা সময় এখনো পার হয়ে যায় নাই, সুতরাং ওদের ভবিষ্যতেও আমরা হয়তোবা ভারতের কাছ থেকে স্পষ্ট কিছু আশা করতে পারি। আর কূটনীতির ভাষায় আপনার নীরবতা অবশ্যই একটা ভাষা। সেখানে ভারত প্রথম থেকেই যেরকম নীতি গ্রহণ করেছে, তাতে ভারতের অবস্থান কি সেটা কিছুটা অনুমান আমরা করতে পারি। এখন যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, সুতরাং আমরা অবশ্যই হয়তো এখানে ভারতের সমালোচনা করছি বা করতে যাচ্ছি, কিন্তু কথা হলো যে ভারত যেমন রোম স্ট্যাটিউট যে সে সিগনেটারি না, ভারতের কিন্তু একটা নির্দিষ্ট অবস্থান আছে। এখন এই অবস্থান হয়তো এই ক্ষেত্রে আমি হয়তো সমর্থন করছি না, কিন্তু এমন না যে এই মানবতা বিরোধী যে অপরাধ, এটা ভারতের পেনাল কোডেও নাই। সুতরাং তার এইটা অবস্থানের কারণেই সে এটাকে পেনাল কোডেও রাখে নাই, এবং রোম স্ট্যাটিউটেরও সে সিগনেটারি না। হ্যাঁ, এইটা ভারত কি কারণে করছে এটা ভারত সবচেয়ে ভালো বুঝতে পারে। আমি এক সময়কার কূটনীতিক, সুতরাং আমি সরাসরি এখানে ভারতের সমালোচনা করব না, কিন্তু ভারত যে সিদ্ধান্তটা নিচ্ছে এটা অবশ্যই বাংলাদেশের অধিকাংশ মানুষের আশাকাঙ্ক্ষার বিরুদ্ধে যাচ্ছে। সুতরাং আশা করি ভবিষ্যতে ভারত বিভিন্ন ফোরামে বাংলাদেশের সঙ্গে আলাপ আলোচনার সময় এই প্রসঙ্গটা আর একটু খোলাসা করবে। না মাহফুজ, একটা জিনিস মনে আমাদের জানা দরকার, পেনাল কোডের ব্যাপারটা কিন্তু প্রত্যেক দেশেরই আলাদা, এবং অনেক ক্ষেত্রে কিছু সিমিলারিটি আছে কমন ল প্র্যাকটিসের ক্ষেত্রে। আমি নিজে এখন ল প্র্যাকটিসও করি বিলেতে। আমি একটা জিনিস বলি যে এই ব্যাপারে ভারতের যে অবস্থানটা, এটা তারা বিভিন্ন সময় ব্যক্ত করেছে, কিন্তু এই ক্ষেত্রে তাদের অভ্যন্তরে যে কোথাও কোথাও খণ্ড খণ্ড যে বিদ্রোহগুলো, এগুলো তো আমরা জানি, ওই যে স্বর্ণ মন্দিরের ঘটনাগুলো এবং মানবতা বিরোধী অপরাধের যে নেচারটা এবং লটা যে কারণে করা হয়েছিল, অর্থাৎ ট্র্যাডিশনাল যে সিস্টেমে যে ক্রিমিনাল কেসগুলোকে অ্যাড্রেস করা হয়, ওখানে কিছু জিনিসকে মিনিমাইজ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আউট অফ ল সিকিউরিটি ফোর্সেস দ্বারা রাষ্ট্র যখন সরাসরি ক্রাইম করে, তখন কিন্তু ওই অপরাধকে শনাক্ত করা এবং বিচারের আওতায় আনা খুবই কঠিন। এই কারণে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে দেশগুলো জার্মানদেরকে সহযোগিতা করেছে, তারা যদি রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণ করতো, তাহলে কিন্তু তারা তাদের অপরাধীদের বিচার করতো না। এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিন্তু এস্টাবলিশ হয়েছে, এবং যেটা ইউএনের কাভার আপে। সো আমরা এক্ষেত্রে শুধুমাত্র এটা তো হয়তো যথেষ্ট না আর কি। আপনি কি একই অন্যভাবে কিছু মনে করেন? না, আমি অন্যভাবে কিছু মনে করি না, কিন্তু কথা হলো যে ভারত কি কারণে এটা তার পেনাল কোডে রাখে নাই অথবা রোম স্ট্যাটিউটের সিগনেটারি না, এটা অনুমান আমরা করি, কিন্তু কথা হলো যে প্রকৃত কারণ কি সেটা তো ভারতই কেবল বলতে পারবে। জি, অনেক ধন্যবাদ মাহফুজুর রহমান যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে ৭১ জার্নালে।
দর্শক, এ পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পরে ফিরছি। যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় থাকতে পারে 30টিরও বেশি দেশ। এই খবরটা নিয়ে একটু আলোচনা করতে চাই, সঙ্গে থাকবেন। বিরতির পর স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এ পর্যায়ে দেখে নেব আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে সেই পত্রিকাগুলো কী শিরোনাম করেছে। শুরুতেই যুগান্তর, রাজনৈতিক অস্থিরতা এবং ঋণের উচ্চ সুদ বড় কারণ, বিনিয়োগ নেই, বাড়ছে বেকার। দৈনিক ইনকিলাব, প্রেসিডেন্টের সঙ্গে 10 ডিসেম্বর সাক্ষাৎ, 11 ডিসেম্বর তফসিল, 12 ফেব্রুয়ারি নির্বাচন। সংবাদ প্রতিদিন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, সুস্থ হয়ে উঠবেন, গুজবে বিভ্রান্ত হবেন না ডাক্তার জাহিদ। আমাদের সময়, ভোটের আগে জোটের খেলা চলছে নানামুখী সমীকরণ। বণিক বার্তা, পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল, ড্রেজিং পূর্ব অবস্থার চেয়েও গভীরতা এখন কম। ডেইলি টাইমস অব বাংলাদেশ, থেফট, স্মাগলিং ফিড গোল্ড মার্কেট। আমরা শিরোনামগুলো দেখে নিলাম যে পত্রিকাগুলো কাল সকালে পৌঁছবে আপনার হাতে। এই পর্যায়ে একটু যুক্ত করে নেব গোলাম মুর্তজা, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার। মুর্তজা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় থাকতে পারে 30টিরও বেশি দেশ। কোনো ধারণা কি পাওয়া গেছে, মানে কোনো এটা নিয়ে একটু বিস্তারিত যদি আমাদের বলেন। না, ধারণা বলতে আসলে কি বোঝাচ্ছেন, কি জানতে চাচ্ছেন একটু পরিষ্কার। মানে আমি জানতে চাইছি আসলে যে বাংলাদেশিদের বা বাংলাদেশের কোনো ধরনের শঙ্কা আছে কিনা, বিশেষ করে তো বাংলাদেশিরা অনেক উদ্বেগে আছেন। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত কথা বাংলাদেশিদের শঙ্কা আছে এরকম কোনো পরিস্থিতি যুক্তরাষ্ট্রে বিরাজ করছে না এই কেন্দ্রিক কাজে। আর এর বাইরে যে কথাটা বলা দরকার সেটি হচ্ছে ট্রাম্প প্রশাসন বা রিপাবলিকানদের যে সরকার, ট্রাম্প প্রশাসন, এই ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য যে কোনো সরকারের চেয়ে তাদের কাজের ধরন, গতি, প্রকৃতি একটু আলাদা। এমনকি ডেমোক্র্যাটদের চেয়ে তো আলাদা বটেই, এমনকি পূর্বের রিপাবলিকান গভর্নমেন্ট যারা ছিলেন বিভিন্ন সময়ের, তাদের চেয়েও বর্তমানে ট্রাম্প প্রশাসনের কাজের ধরন অনেক আলাদা। সেই কারণে আগের থেকে কোনো কিছু প্রেডিক্ট করা খুবই কঠিন এবং সেটা সম্ভব নয় যে সুনির্দিষ্ট করে বলে দেয়া এইটা ঘটবে, এটা ঘটবে না। তবে বাংলাদেশের মানুষের ভেতরের যে শঙ্কার কথা বললেন, আগের 19টি দেশ, 12টি দেশের চূড়ান্তভাবে নিষেধাজ্ঞা এবং আরো 7টি দেশের মানে আংশিক নিষেধাজ্ঞা, এবং ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ মানুষ যখন বললেন যে এটা 30 হতে পারে বা 30-এর বেশি হতে পারে, তখন স্বাভাবিকভাবেই একটা শঙ্কা সারা পৃথিবীর বহু দেশের মধ্যেই ছড়িয়েছে। বাংলাদেশিদের কথা যেটা বললেন সেটা আমাদের কনসার্নে আছে, আমরা যে এটা নিয়ে নাই বিষয়টি তা নয়। কিন্তু এখানে যে বিষয়টি পর্যালোচনা করতে হবে, ধরেন এই যে 19টি দেশের নাম আসলো, এই 19টি দেশের নাম তাৎক্ষণিকভাবে এখন সামনে আসলো বড় করে, সেটা হচ্ছে 2 জন ন্যাশনাল গার্ড সদস্যকে ওয়াশিংটন ডিসিতে গুলি করে হত্যার পরিপ্রেক্ষিতে আফগানদের নামের সঙ্গে জড়ালো এবং তার পরিপ্রেক্ষিতে 19টি দেশের নামটা বড় করে সামনে আসলো। যদিও এই 19টি দেশের তালিকাটি করা হয়েছে, এই তালিকায় স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প জুনের 4 তারিখে, এটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে নয়। এখন যে আরো কিছু দেশের কথা ভাবা হচ্ছে, এইখানে সাধারণত যে ক্রাইটেরিয়াগুলো সামনে এনে পর্যালোচনা করা হয় বা সিদ্ধান্ত নেওয়া হয়, তার মধ্যে মোটা দাগে বলতে গেলে সেই দেশের স্থানীয় রাজনীতি, গণতন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে সমস্ত দেশের নাগরিকেরা আছেন, আরো সরাসরি বললে যে সমস্ত নাগরিকেরা বৈধ কাগজপত্র ছাড়া এখানে বসবাস করছে। ট্রাম্প প্রশাসনের এই জায়গাটিতে একটা কঠোর নীতি নিয়েছেন ট্রাম্প প্রশাসন এবং তাদের বিরুদ্ধে অভিযান চলছে। সেই অভিযানের পরিপ্রেক্ষিতে যাদের ধরা হচ্ছে তাদেরকে সেই সমস্ত দেশে ফেরত পাঠানো হচ্ছে। এই যে তালিকাটি করার ক্ষেত্রে এটাও একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হিসেবে বিবেচিত হচ্ছে। বিষয়টি হচ্ছে এরকম
যে যে সমস্ত দেশের নাগরিকরা প্রথমত কথা বৈধ কাগজপত্রহীন যারা আছে তাদেরকে অভিযান চালিয়ে ধরা হচ্ছে, শনাক্ত করা হচ্ছে, আইস ধরছে। ধরার পরে যেটা হয় যে যুক্তরাষ্ট্র প্রশাসনের নিশ্চিত হতে হয় যে ওই মানুষটি আসলে ঠিক কোন দেশে। সেটা নিশ্চিত হওয়ার জন্যে আইসের পক্ষ থেকে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোতে যোগাযোগ করা হয়। তারা প্রথমে তাদের কাছে যদি কোনো তথ্য থাকে যে এই মানুষটি বাংলাদেশের বা এই মানুষটি ভারতের, তার কাছে যদি বৈধ পাসপোর্ট থাকে তাহলে তাকে ফেরত পাঠানো সহজ হয়। তার কাছে যদি বৈধ পাসপোর্ট না থাকে, কাগজপত্র না থাকে, তখন তাহলে বাংলাদেশের বা সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। এখানে কোন কোন দেশের নীতি আছে, কোন কোন দেশের দূতাবাস আছে, তারা তাদের দেশের নাগরিকদের শনাক্ত করতে গড়িমসি করে। এর একটা কারণ হচ্ছে যে তারা হয়তো চান না যে তাদের দেশের নাগরিকদের ফেরত পাঠানো হোক। কিন্তু এই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা একটু ব্যতিক্রম, যে ওই যে মানুষটি ধরুন বাংলাদেশের একজন নাগরিক বৈধ কাগজপত্র ছাড়া এখানে যে বসবাস করছে, তিনি যদি আইসের হাতে ধরা পড়েন তাহলে তাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে রাখা হয়। এবং সেই ডিটেনশন ক্যাম্পে নিয়ে রাখাটা এবং সেখানে থাকাটা মোটেই আনন্দের নয়, মোটেই খুব ভালো কিছু নয়। সেখানে তাকে অত্যন্ত কষ্টকর একটা পরিস্থিতির মধ্য দিয়ে পার হতে হয়। আর একবার যিনি ধরা পড়ছেন তার আবার ছেড়ে দেওয়ার আর কোনো সম্ভাবনা নাই, বৈধভাবে এখানে তার থাকার আর কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশ দূতাবাস যত দ্রুত তাকে শনাক্ত করে দেবে যে হ্যাঁ এই মানুষটি বাংলাদেশের, একটা ট্রাভেল পাস ইস্যু করবে, তত দ্রুত তাকে ফেরত পাঠানো যাবে, তিনি দেশে চলে যেতে পারবেন। আর যদি দূতাবাসের পক্ষ থেকে ফেরত শনাক্ত করতে গড়িমসি করা হয়, তাহলে এই যে 30টি দেশের তালিকার কথা বলা হচ্ছে, 19টি দেশের তালিকার কথা বলা হচ্ছে, এটাও একটা ক্রাইটেরিয়া যে সেই সমস্ত দেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ রাখার ক্ষেত্রে তাদের যুক্তি হচ্ছে, মার্কিন প্রশাসনের যুক্তি হচ্ছে, যে সমস্ত দেশের নাগরিকদের শনাক্ত করা যায় না, শনাক্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সরকার বা দূতাবাস সহায়তা করে না, তাদেরকে যুক্তরাষ্ট্রে আসার সুযোগ দেওয়ার কোনো কারণ নাই বা সুযোগ দেয়া যাবে না। তো এই ক্ষেত্রে বাংলাদেশ যেটা করে, বাংলাদেশ দূতাবাসের কাছে যখন এই রকম তালিকা দিয়ে বলা হয় যে অমুক জায়গাতে অমুক ডিটেনশন ক্যাম্পে 10 জন বাংলাদেশি আছেন বা 5 জন আছেন, আমরা তার পরিচয় শনাক্ত করার জন্য আপনাদেরকে বলছি, তখন বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে এই কাজটি অত্যন্ত দ্রুত গতিতে করা হয়, ফেলে রাখা হয় না। যেহেতু তারা যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ নেই, আমরা চাই না যে বাংলাদেশের কোনো মানুষকেই ধরে এখান থেকে ফেরত পাঠিয়ে দেয়া হোক, কিন্তু যুক্তরাষ্ট্রের নীতিকে তো আমি প্রভাবিত করতে পারবো না, এখানে সারা পৃথিবীর জন্য একই নিয়ম। সেই ক্ষেত্রে এই সমস্ত কাজের ক্ষেত্রে বাংলাদেশ খুব দ্রুত করে, তার মানে বাংলাদেশ এই জায়গাটিতে একটা সুবিধাজনক অবস্থানে আছে। আরেকটি জায়গা যেটা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে দেশের রাজনীতি এবং গণতন্ত্র। তো বাংলাদেশ একটা দীর্ঘ সময় একটা গণতন্ত্রহীন অবস্থার মধ্যে ছিল। 5 আগস্টের পরে নানা রকমের সংকট আছে, আমাদের নানা জটিলতা আছে রাজনীতিতে, এটা আমরা কম বেশি সবাই জানি। সবকিছু অস্বীকার করা যাবে না যে কোনো কিছুই ঘটছে না, কিন্তু নানা কিছু ঘটছে। কিন্তু ট্রাম্প প্রশাসন এটা খুব পরিষ্কার করে জানে যে বর্তমান যে সরকার, ডক্টর ইউনূসের যে সরকার, সেই সরকার গণতন্ত্রে উত্তরণের পথে হাঁটছে। নানা প্রতিকূলতা আছে, কিন্তু তার নির্বাচন সে দিবে এবং বাংলাদেশ একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই জায়গাটিতে ট্রাম্প প্রশাসনের ভেতরে যারা আছেন, আমাদের যাদের সঙ্গে কথা হয়, যাদের সঙ্গে আমাদের প্রতিনিয়ত আলোচনা হয়, আমরা জানতে চাই, তারা আমাদের কাছে জানতে চান, তাদের কাছে এই মেসেজটিও খুব পরিষ্কার করে দেয়া গেছে এবং তারাও এই বিষয়টি জানে। অর্থাৎ যে সমস্ত ক্রাইটেরিয়া এই তালিকা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়, সেই সমস্ত জায়গাতে বাংলাদেশ তুলনামূলক বিচারে অনেক ভালো একটি অবস্থানে আছে। সেই কারণেই আমরা এই জায়গাটি নিয়ে শঙ্কিত নই। তবে একটা জিনিস যেটা বলা দরকার, সেটি হচ্ছে 5 আগস্টের পরে ভারতীয় গণমাধ্যম যে বাংলাদেশ বিষয়ক মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে এক নাগারে, এবং সেই ছড়ানোটা এখনো পর্যন্ত অব্যাহত আছে। এই ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা দিয়ে এখানে যে
ভারতীয়দের কমিউনিটি আছে, সেই কমিউনিটি ওই প্রপাগান্ডা, মিডিয়ার প্রপাগান্ডাকে সামনে এনে মার্কিন প্রশাসনের কোনো জায়গাতে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান ঘটেছে, এটা একটা প্রপাগান্ডা চালানোর চেষ্টা করেছে। প্রথম অবস্থাতে তারা এই প্রপাগান্ডাটা অনেক জোরদার ভাবে করেছে। তারপরে গিয়ে যখন বাংলাদেশের পক্ষ থেকে আমরা সঠিক তথ্যটা সংশ্লিষ্ট জায়গাগুলোতে দিয়েছি, আমরা তথ্য প্রমাণ দিয়েছি, আমরা মার্কিন প্রশাসন, মার্কিনের যে মেইন স্ট্রিমের গণমাধ্যম আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা তাদেরকে বলেছি তোমরা যে কেউ যে কোনো সময়ে তোমরা বাংলাদেশে যেতে পারো, ভিসা চাইবা, আগে ভিসা চাইলে 3 মাস থেকে 6 মাস সময় নিত, আমরা এখানে এখন দিনে দিনে ভিসা দিয়ে দেই, সাংবাদিকরা যদি ভিসা চায় দিনে দিনে ভিসা দিয়ে দেই, তাদের যাওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে, তোমরা গিয়ে দেখতে পারো। আর আমরা সঠিক তথ্যটা তাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি। সেই কারণে এই ভারতীয় গণমাধ্যমের এই প্রপাগান্ডাটা একটা পর্যায়ে এসে স্থিমিত হয়ে যায়। স্থিমিত হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে, যেহেতু ডক্টর ইউনূসের একটা ব্যক্তিগত ইমেজ আছে, ব্যক্তিগত পরিচিতি আছে, ব্যক্তিগতভাবে তার একটা যোগাযোগ আছে, সেই জায়গাটিতে ডক্টর ইউনূস জঙ্গি, ডক্টর ইউনূস সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছেন, ডক্টর ইউনূস সংখ্যালঘুদের নির্যাতন করছেন, এটা মার্কিন প্রশাসনকে বিশ্বাস করানো যায়নি, ওইটা একটা ধাক্কা খেয়েছে। আর আমরা তথ্য প্রমাণ দিয়েছি, সঠিক তথ্য দিয়েছি। এই সমস্ত কারণে বাংলাদেশের সঙ্গে বর্তমান ট্রাম্প প্রশাসনের তুলনামূলকভাবে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। তার প্রমাণ আপনি দেখবেন যে ট্রাম্প শুল্কের ক্ষেত্রে বাংলাদেশ বেশ ভালো সুবিধা পেয়েছে, যেটা ভারত সহ পৃথিবীর বহু দেশ পায়নি। সবকিছু মিলিয়ে আমরা ওইভাবে অতটা শঙ্কায় নেই যে বাংলাদেশ এই জায়গাটিতে কোনো বিপদে পড়বে। শামসুল আলম লিটন কোনো মন্তব্য করবেন, আর যদি প্রশ্ন থাকে সেটাও। আসলে উনি যেটা বলছিলেন ঠিকই আছে। এই লিস্টটা তো আজকে এই ঘটনার প্রেক্ষিতে না আর কি, এই লিস্টটা নিয়ে অনেক কথা হচ্ছে এবং ওখানকার রাইট গ্রুপগুলো এটা নিয়ে অলরেডি কোশ্চেন তুলেছে, এবং ট্রাম্প প্রশাসন এর আগের আমলে এবং এই আমলে যা করতে চেয়েছে সব যে করতে পেরেছে তা না, সুতরাং এটা নিয়ে আরও অনেক কথা হবে। এখন যে 30টি না 19টি দেশের, একটা হচ্ছে যে ফুল স্যাংশন, আরেকটা হচ্ছে হাফ স্যাংশন অথবা লিমিটেড ক্যাটাগরিজে আর কি। তো সেই ক্ষেত্রে এখানে 42টি দেশের কথাবার্তা বলা হচ্ছে। হ্যাঁ, প্রেস মিনিস্টার যেটা বলেছেন বাংলাদেশের অনেক ক্ষেত্রে অবস্থান ভালো আছে, ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিকরা এবং অনেক যারা স্টেক হোল্ডার খুবই ইম্পর্ট্যান্ট, শুধুমাত্র সরকার না, সরকারের বাইরে স্টেক হোল্ডারদের অনেক আচার-আচরণ কার্যক্রম কিন্তু ইম্পর্ট্যান্ট। আমি যদিও এর সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক না, আমি সিকিউরিটি কনসার্ন এই ওয়ার্ডটা কিন্তু এত আনলিমিটেড যে সিকিউরিটি কনসার্নের নামে অনেক কিছুই করা যায়, এবং হোমল্যান্ড সিকিউরিটি অনেক ধরনের সিকিউরিটি কনসার্ন অনেক ব্রিটিশ নাগরিককে নিয়ে গেছে, এবং পরবর্তীতে গুয়ান্তানামো থেকে কি হয়েছে না হয়েছে এগুলো আমরা সবাই জানি। এবং সেখানে গুয়ান্তানামো যেহেতু ইউএস মেইনল্যান্ডে না, তারা সে কারণে কম্পেনসেশনও দেয়নি, নাহলে মিলিয়ন হয়তো কম্পেনসেশন দিতে হতো ওই অত্যাচারের জন্য। অনেকগুলো ইউএসের দিক থেকেও লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটসের অনেকগুলো ডেভিয়েশন আছে, কিন্তু এক্ষেত্রে তো আর সিকিউরিটি কনসার্ন যখন আসে তখন আমাদের মতো দেশের মানুষদের অনেক ভাবনার ব্যাপার আছে। এখানে কেন আমি অন্য স্টেক হোল্ডারদের কথা বললাম সেটি হচ্ছে যে বলা নাই কওয়া নাই, গত কয়েক মাস আগে বাংলাদেশের একজন সিনিয়র পলিটিশিয়ান আফগানিস্তান চলে গেলেন। তো এখন কথাটা হচ্ছে যে আফগানিস্তান যে গেলেন, আফগানিস্তানে কি গণতন্ত্র আছে? আফগানিস্তানের সিনারিও অথবা সেখানে যে ঘটনাগুলো ঘটেছে, রক্তপাত হয়েছে, মানুষের উপর অনেক অত্যাচার হয়েছে, সৌদি আরবের একজন নাগরিক ওখানে গিয়ে তোরাবোরাতে গিয়ে কি করেছে, তার জন্য আফগান জনগণকে কেন রক্ত দিতে হবে? এই জাস্টিফিকেশন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপ, বিভিন্ন আদালত, আন্তর্জাতিক যে গ্রুপগুলো আছে তাদের মধ্যে অনেকভাবে, এবং ইউএসএকে এর প্রশ্নে জবাব দিতে হচ্ছে, এবং ওই যুদ্ধের কারণে কয়েক হাজার সোলজার যে বডিগুলো গিয়েছে সেটা কিন্তু তাদের পলিটিক্সে অনেক পরিবর্তন এনেছে। কিন্তু আমাদের মতো দেশ অনেক কিছু অ্যাফোর্ড করতে পারি না আমরা। আমাদের রাজনীতিকরা এক্ষেত্রে অনেক ক্ষেত্রে খুবই রিলাক্টেন্ট, যখন তখন যা তা বলেন, যা তা করেন। এই ব্যাপারে আমাদের একটা ন্যাশনাল রেসপন্সিবিলিটি থাকা উচিত, এবং আমার মনে হয় যেহেতু মোর্চা ভাই ওখানে আছেন, এই ব্যাপারগুলোতে নিয়ে সরকারকে এবং ইউনূস স্যার যথেষ্ট, উনি রাজনীতিকদেরকে কিন্তু অন্য ভাষায় কথা বলেন, হয়তো এই কথাটি উনি এইভাবে বলবেন না, আমি একজন সিটিজেন হিসাবে বললাম,
কিন্তু এগুলো খুব ইম্প্যাক্ট করে। উনি যেহেতু ওয়াশিংটনে আছে, এই ব্যাপারে একটু যদি কাইন্ডলি। মুর্তজা ভাই, আমার সময় শেষ, যদি একটু ছোট করে এক দেড় মিনিট একটু। আমি এখানে আরেকটা জিনিস যোগ করি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যায় সমস্ত বাংলাদেশের মানুষ আছেন, সেই বাংলাদেশের মানুষের আসলে এখানে একটা বড় দায়িত্ব আছে। পৃথিবীর অন্যান্য দেশের রাজনীতি থাকে, কিন্তু তারা দেশের স্বার্থের পরিপন্থী কোনো কিছু করেন না। কিন্তু আমরা এখানে বাংলাদেশের নাগরিকদের একটা অংশের, যারা 5 আগস্টের পরে পালিয়েছে, সেই পালিয়ে যাওয়া অংশটি বাংলাদেশ বিরোধী এক ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকেন। তারা প্রকাশ্যে বাংলাদেশের মানুষ হয়ে মোদিজি মোদিজি বলে স্লোগান দেন, এবং তারা ভারতের স্বার্থ দেখেন বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে, এবং বাংলাদেশের ক্ষতি হয় এরকম কর্মকাণ্ড নিয়ে তারা অনেক তৎপর থাকেন। তো এই জায়গাটিতে আমার অনুরোধ থাকবে যে বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায়, এরকম যে কোনো রকমের কর্মকাণ্ড করা থেকে যেন আমরা বিরত থাকি। জি, এটাই আমার বলার। জি, অনেক ধন্যবাদ গোলাম মুর্তজা এবং শামসুল আলম লিটন, আপনাদের দুজনকে যুক্ত হওয়ার। দর্শক, আগামীকাল একই সময় একাত্তর জানাল দেখার আমন্ত্রণ রইল, সঙ্গে থাকবেন আশা করি।